আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের মাঝে হাজির হলাম একটা রান্নার রেসিপি নিয়ে। যদিও আমি খুব ভালো রাঁধুনি না, তারপরেও রান্নার একটা রেসিপি শেয়ার করতে ইচ্ছে করলো। এইজন্য আজকে হাঁসের মাংস খেতে খুব ইচ্ছে করছিল। তাই অফিস শেষে সুপার শপ স্বপ্নে গিয়ে একটা হাঁস কিনে এনেছি। তো হাঁসটা প্রসেস করার আগে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপর হাঁসটাকে খুব ভালো করে আগুনে পুড়ে, বেছে, কেটে সুন্দর করে ধুয়ে নেয়ার পরে আমার হাঁসটার ওজন প্রায় ২ কেজির মতো ছিল। তারপর আমি একটা হানিকম কুকওয়্যার নিয়েছিলাম। হানিকম কুকওয়্যারে আমরা যেহেতু সানফ্লাওয়ার অয়েল খাই, তো সানফ্লাওয়ার অয়েল অ্যাড করার পরে রান্নার যে প্রসেসটা সচরাচর তেল অ্যাড করার পরেই তো পেঁয়াজ অ্যাড করতে হয়। তো আমিও তার ব্যতিক্রম হব কেন? তো পেঁয়াজ অ্যাড করার পরে আমি চেষ্টা করছিলাম যে একটু বেশি করে পেঁয়াজ দিতে, যে তাহলে গ্রেভিটা একটু ভালো হবে। তো পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা নাড়াচাড়া করছি, আর চুলার তাপটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। চুলার তাপটা অ্যাডজাস্ট করার পরে আমি পেঁয়াজ নাড়াচাড়া করছি উল্টে পাল্টে দেওয়ার পরে যখন দেখলাম যে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, মানে ওই সাদা ভাবটা আর নেই, তখন আমি পরবর্তী মশলাগুলো অ্যাড করার জন্য আর কি রেডি করছিলাম। আমি সাধারণত রান্নায় আস্ত মশলা, মানে যে গরম মশলাগুলো থাকে সেগুলো আস্ত দেওয়াটাকেই প্রেফার করি। কারণ অনেকেই আছে এলাচি, দারুচিনি, জিরা এইসব কিছুকে পেস্ট করে দেয়। তাদের কাছে হয়তো ভালো লাগে, এটাও ভুল না। কিন্তু আমার কাছে মনে হয় যে পেঁয়াজের সাথেই গোটা মশলাগুলো, আস্ত মশলাগুলো অ্যাড করলে যে একটা অ্যারোমা আসে, এটা আমার কাছে খুব ভালো লাগে। যার জন্য আমি এভাবেই দিয়ে থাকি। তো আমার আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে, মশলাগুলো লাগবে, সেগুলো আমি একটা বাটিতে করে নিয়ে নিয়েছিলাম গুছিয়ে। আমি এখানে এলাচি, দারুচিনি, তেজপাতা, আস্ত জিরা, আস্ত গোলমরিচ, আর বিশেষ করে যে একটা জিনিস অ্যাড করেছিলাম সেটা হচ্ছে জয়ফল। আমার কাছে মনে হয় যে জয়ফল অ্যাড করলে মাংস রান্নার প্রসেসটা একটু মানে তাড়াতাড়ি হয়ে যায়, মাংসটা সেদ্ধ ভালো হয়, তাড়াতাড়ি হয় আর কি। তো আমার আরও একটা বদ অভ্যাস আছে, যে বদ অভ্যাসটা হচ্ছে কোনো রান্নায় চুলায় পেঁয়াজ দেওয়ার পরপরই আমি লবণটাকে দিয়ে দিই। কারণ লবণটা আগে দিলে আমার কাছে মনে হয় যে আমার রান্নার প্রসেসটা মনে হয় ঠিক আছে। পরে হলে দেখা যায় যে অ্যাডজাস্ট করতে হয়। আর আমি সাধারণত লবণটাকে একবার দেওয়াটাকেই প্রিফার করি। আমার বারবার অ্যাডজাস্ট করতে ইচ্ছে করে না, আবার হয়ও না আর কি, দিতে হয় না। তারপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছিলাম একে একে। লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, সব কিছু পরিমাণ মতো ছিল। আসলে যে যেমন ফ্লেভার চায় রান্নায়, তার মশলার পরিমাণটাও ঠিক ওরকমভাবেই আর কি ডিপেন্ড করে। এরপর আমি বাটা মশলাগুলো দিচ্ছিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। আমি সাধারণত মাংসে রসুনের একটু বেশি স্মেল আমার পছন্দ, যার জন্য আমি মাংস রান্নায় একটু রসুনটাকে ব্যবহার করি। আর যেহেতু হাঁসের মাংস রান্নায় একটা অনেকেই ভাবে যে একটা আলাদা স্মেল থাকে, যার জন্য রসুন বাটাটাকে একটু বেশি দিলে মনে হয় যে ওই স্মেলটা আর পাওয়া যায় না। এটা আমার ব্যক্তিগত অভিমত, অনেকের কাছে নাও মনে হতে পারে। তো যার কারণে আমি রসুনটাকে একটু বেশি দিই। যেহেতু আমার 2 কেজির মতো মাংস ছিল, রসুন বাটাটা দেওয়ার পরে আমি এগুলো মিক্স করে নিলাম। সচরাচর রান্নায় যেটা করতে হয় মিক্স করে নিলাম। আর আমি রান্নার সময় পাশের চুলায় সবসময় গরম পানি রাখি। গরম পানি দিলে হয় কি, রান্নার প্রসেসটা যেমন ছিল তেমনই থাকে। আর ঠান্ডা পানি দিলে রান্নার প্রসেসটা ধীর গতি সম্পন্ন হয়ে যায়, একটু সময় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ায়। যার জন্য আমি একটু গরম পানি রাখি। তো মশলাটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমার মনে হলো মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য একটু পানি অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমি ওখান থেকে একটু গরম পানি অ্যাড করে নিলাম। গরম পানি অ্যাড করার পরে আমি এই পানিটা শুকানো পর্যন্ত এবং মশলা থেকে তেল না ওঠা পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি।
রান্নার যে নিয়ম, বারবার নাড়তে হবে, যত নাড়াচাড়া তত আর কি মনে হয় যে টেস্টটা ভালো আসবে। যাই হোক, আম যখন আমার মশলাটা থেকে এভাবে তেল উঠে এসেছিল, তখন আমি আর কি টা দিয়ে দেওয়ার জন্য নিয়েছিলাম। আমি এখানে আগেই বলেছি 2 কেজির মতো মাংস ছিল। তো আমি হাঁসের মাংসটাকে এখন অ্যাড করে দিচ্ছি। মাংসটা অ্যাড করার পরে আমার মনে হয়েছিল যে আমি যে রান্নার জন্য যে কুকওয়্যারটা নিয়েছিলাম, কুকওয়্যারটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় নিলে মনে হয় ভালো হতো। যার কারণে আমি কি করব, যে নিয়েই ফেলেছি, এখন আবার চেঞ্জ করব, আবার আরেকটা কুকওয়্যার ময়লা হবে, সেটাকে আবার ওয়াশ করতে হবে। যার কারণে আমি নিইনি, কিন্তু আমার মনে হচ্ছিল নেওয়া উচিত ছিল। এই যে রান্নার সময় আশেপাশে মশলা পড়ে যাচ্ছে, তেল ছিটে যাচ্ছে, ইয়ে করছে, আমার চুলাটা নোংরা হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমার কাছে ওই মুহূর্তে খুব বিরক্তিকর লাগছিল। কিন্তু তারপরেও ওই যে বলে না যে আরেকটা হাঁড়ি ধুবো, এই জন্য আমি নতুন করে আর কুকওয়্যারটা নিইনি। তা আমি মশলাটার মধ্যে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছিলাম মাংসটা মিক্স করে নেওয়ার পরে এই যে রান্নার যে নিয়ম, বারবার ঢাকনা দিতে হবে, তারপর দেখতে হবে, তারপর আবার নাড়াচাড়া করতে হবে। তো এরকম করেই করছিলাম। তো আমি আসলে স্টুডেন্ট লাইফে কখনো আমার ওভাবে রান্না করা হয় নাই। শুধুমাত্র হয়তো নুডলস ছাড়া আর তেমন কিছুই আমি বানানো হয় নাই। আমার বাবা বলতেন যে, "তুমি লেখাপড়াটাকেই বেশি গুরুত্ব দাও। সংসার জীবনে গেলে সব মেয়েরই অনেক কাজ করতে হয়। তখন সবাই এমনিতেই শিখে যায়। এত কিছু এখন করার প্রয়োজন নেই।" যার কারণে আমারও হয়তো ওভাবে কিছু করা হয়ে ওঠে নাই। বিয়ের পরে ঢাকায় যখন এসেছি, তারপর থেকে ধীরে ধীরে রান্না করতে করতে এখন মনে হয়েছে যে একটা রান্নার বিষয়টা আমার আয়ত্তে চলে এসেছে। আম আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তখন আমার বাসার পাশে দিয়ে ট্রেন যাচ্ছে। আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন। তো আমি তো আমার আগের ভিডিওতে বলেছি যে আসলে এরকম পরিবেশ খুব কম জায়গাতেই পাওয়া যায়। খোলা আকাশ, ট্রেনের শব্দ, মসজিদের আজানের ধ্বনি, সব কিছুই আমাদের এখানে পাওয়া যায়। তো এরপরে আমি যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে আলু। মাংস রান্নায় আলু দিব না তা তো কোনোভাবে হতেই পারে না। কারণ আমার বড় ছেলে জারিক, আলু ছাড়া কিছু তার কোনোভাবেই সে মাংসটাকে পছন্দ করে না। মাংস ছাড়া আলু তার কাছে মনে হয় যে এটা কি সপ্তম আশ্চর্যের মতো একটা বিষয়। সে মাংস 1 টুকরা কম হলেও তার চলবে, কিন্তু আলু তার 2 টুকরা লাগবে, বা একটু ঝোলটা সে বেশি চায়। তো বাচ্চা পছন্দ করে খায়, আসলে কোনো মা কি না দিয়ে পারে? আমি সব রান্নাতেই বেশি মাংস হোক, কম মাংস হোক, বা আমি ইভেন আমি কলিজা রান্না করলে সেটাতেও আমি ছোট ছোট করে একটু আলু অ্যাড করে দিই, যেন আমার বাচ্চাটা খেতে পারে। তো এক্ষেত্রে আমি আলু অ্যাড করার পর বারবার ওলটপালট করছি, দেখছি, ঢাকনা দিচ্ছি, আবার উঠাচ্ছি। তারপরে আমি একটু গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। পানিটার পরিমাণটা আমি ওভাবেই দিয়েছিলাম, যেহেতু পরবর্তীতে আমি আরও কিছু উপাদান এখানে দিব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ছিল, আমি ততটুকু গরম পানি দিয়েছিলাম। আর যেটা আমি আগেই বলেছিলাম যে আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, তারপরেও আর কি এটাতেই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করেছি। রান্না করেছিও। যাই হোক, আলু অ্যাড করে দেওয়ার পরে আমি আসলে ওই গতানুগতিক রান্নার মতো বারবার ঢাকনা দাও, আবার উল্টিয়ে দাও, আবার ঢাকনা দাও, আবার একটু চেক করে দেখো সব কিছু ঠিক আছে কি না। এই প্রসেসই আমার চলছিল। তারপরে বারবার দেখছিলাম। পাশের চুলায় অন্য আরেকটা সবজি বসিয়েছিলাম, আলু কাঁকরোল ভাজি, যেটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, ও পছন্দ করে খায়। তো আমি ওই রান্নাটাও পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো দুটাই একসাথে দেখছিলাম। এরপরে আমি মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমার মনে হচ্ছিল যে মোটামুটি একটা পর্যায়ে এসেছে, কিন্তু
ওই নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল, চুলাটা বারবার মেখে যাচ্ছিল। আমি যে রান্না করতে যে কতবার আমার চুলার চারপাশ পরিষ্কার করেছি, সেটা আমি আসলে কতবার হাত ধুয়েছি সেটা আসলে দেখাতে পারলে ভালো হতো। তো এখানে তো আর ওভাবে দেখানো সম্ভব না। তো যার কারণে আমি মাংস রান্নায় একটু মনোযোগ দিয়েছি। তো মাংস রান্নার এ পর্যায়ে আমি আসলে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে নারিকেলের দুধ। আমার আজকে মনে হচ্ছিল যে হাঁসের মাংসটা একটু নারিকেলের দুধে রান্না করলে হয়তো একটু ভালো লাগবে। আমি মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি রান্না নিয়ে, একটু ভিন্ন ধরনের রান্না করলে কেমন হয় সেই চেষ্টাই করি। তো যেহেতু মানে ফ্রেশ নারিকেলটা দিলে, এটাকে ব্লেন্ড করে নিলেও রান্নায় ব্যবহার করলে কেমন যেন গ্রেভিটা একটু ডিফারেন্ট হয়, একটু ছাড়া ছাড়া ভাব আসে, একটু অন্যরকম লাগে। এই বিষয়টা অবশ্য আমার পছন্দ না, আমি কেন যেন ভালো লাগে না। এই জন্য আমি আসলে সুপার শপ থেকে কোকোনাট মিল্ক যেটা পাওয়া যায়, আমি সেটা নিয়ে এসেছিলাম এবং ওই কোকোনাট মিল্কটাকেই আমি আমার রান্নায় অ্যাড করব একটু ভিন্ন স্বাদ আনার জন্য। এখানে আমি 1 ক্যান ব্যবহার করেছি কোকোনাট মিল্ক, যেটা আমি স্বপ্ন সুপার শপ থেকে এনেছিলাম। আমি অনেক সময়ই বাসায় রিজার্ভ রাখি কোকোনাট মিল্কটা, মাঝে মাঝে ডিফারেন্ট রান্না করতে তো ভালো লাগে এই জন্য। তো আমি কোকোনাট মিল্কটা রান্নার এ পর্যায়ে আর কি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আমি এই যে 1 ক্যান কোকোনাট মিল্ক এখানে অ্যাড করেছিলাম। তো যার কারণে কোকোনাট মিল্কটা দিব আমি এই জন্যই আমি প্রথম দিকে একটু মাংসে আমি একটু পানির পরিমাণটা একটু কম দিয়েছিলাম, না হলে অনেক বেশি হতো। যেহেতু কোকোনাট মিল্কের পরিমাণটাও কম নয়। আর কোকোনাট মিল্ক দিলে একটা জিনিস যেটা হয় সচরাচর রান্নায়, যেমন একটা মানে একটা লালচে একটা ভাব থাকে, মরিচের মনে হয় যে একটু অনেক বেশি ঝাল হয়ে গিয়েছে, বা ওই একটা লুক থাকে, একটু লালচে একটা ভাব থাকে। তো কোকোনাট মিল্ক দিলে ওরকম হয় না, একটা মানে হলদেটে একটা কালার আসে রান্নায়। তো কোকোনাট মিল্কটা দেওয়ার পরে আমি আমার রান্নার প্রায় শেষের দিকেই আমি কিছুক্ষণ চুলার তাপটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি ইয়ে করে নিয়েছিলাম। আর আমরা যেহেতু উত্তরাঞ্চলের মানুষ, রান্নার শেষে একটু গরম মশলার গুঁড়া বা একটু ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া বলছি, জিরার গুঁড়া না অ্যাড করলে ভাল লাগে না। যেহেতু আমার বাচ্চারা খাবে, আমি মরিচের গুঁড়া একটু কম দিয়েছিলাম, সেজন্য আমি একটু আস্ত কাঁচামরিচটাকে একটু বেশি দিয়েছি। এটাতে একটা আলাদা একটা ফ্লেভারও আসে, আবার ভালোও লাগে। মানে আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, বাচ্চারা তো অত ঝাল খেতে পারে না, এই জন্য দেখা যায় যে কাঁচামরিচটা দিলে পরে ওটাকে আমি নিয়ে খাই, যার কারণে আমার ঝালটা হয়তো অ্যাডজাস্ট হয়ে যায়। তো রান্না প্রায় আমার শেষের দিকে, আমি এরকমই একটু গ্রেভি রাখতে চেয়েছিলাম, যে একবারে ভুনা ভুনাও না, আবার খুব বেশি ঝোল থাকবে এরকমও না, মাঝামাঝি পর্যায়ে আমি রাখতে চেয়েছিলাম। তো আমার রান্না হয়ে গিয়েছে, কিন্তু আমার কেন যেন মনে হলো যে আরও কিছু কাঁচামরিচ দেওয়া প্রয়োজন। কাঁচামরিচ মনে হয় একটু কম হয়ে গিয়েছে, তা যার কারণে আমি শেষে আরও কিছু আস্ত কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছিলাম। তো এই তো কাঁচামরিচ দেওয়ার সাথে সাথেই আমার রান্নার এখন শেষ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তারপর আমি সার্ভ করার জন্য রেডি হচ্ছিলাম খাবারটাকে। তো আজকে রাতের জন্য রাতের খাবার ছিল এটা, হাঁসের মাংস, সাথে ছিল সাদা ভাত এবং আলু কাঁকরোল ভাজি। তো আজকের মেনুটা আমাদের এরকমই ছিল। এটা আমার রান্নার ফাইনাল লুক, এটা আমার প্লেট। আর
এই যে আমার মাংস রান্নার যে ফাইনাল লুকটা এসেছে, সেটাই যে আপনারা দেখছেন, অনেক কাঁচামরিচ সহ হাঁসের মাংস। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন, আমাদের জন্যও দোয়া করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।